আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন গ্রুপ জীববিজ্ঞান গ্রুপ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে গতদিন আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে পুরো ক্লাসটা কমপ্লিট করতে পারিনি। আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম। আর কথা হচ্ছে ঘূর্ণিঝড় রোমেল 3 থেকে 4 দিন এইখানে সিলেটে বিদ্যুৎ ছিল না থাকার কারণে, এবং নির্বাচনের ডিউটি ছিল। এই উপজেলা নির্বাচন এখানে ছিল সিলেটের বিয়ানীবাজারে, যার কারণে লাইফে আসা সম্ভব হয় নাই। তাছাড়া যেহেতু সহকারী শিক্ষক পদে এখানে আছি, স্কুলে আছি, যার কারণে স্কুলের টাইম মেনটেন করে প্লাস কিছু টিউশনি করি, যার ফলে আসলে সময় পাচ্ছিলাম না। তো আজকে লাইফে আসলাম যে গতদিন আসলে আপনাদের সাথে তেমনভাবে শুধু আমার পরিচিতি হিসেবে কথা বলা হয়েছিল, পুরো ক্লাস কিছু নিতে পারে নাই। তো আপনারা শুনতে পাচ্ছেন কি না, মানে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না, আপনারা যদি একটু কমেন্ট করে জানাইতেন তাহলে আমি কিছু ক্লাস শুরু করতাম। তো আপনারা যারা জীববিজ্ঞানের নিবন্ধন প্রত্যাশী, লিখিত ফলাফল পরীক্ষার্থী আছেন, যারা ভালো ফলাফল অর্জন করে কোনো কলেজ অথবা স্কুলে সেবা দিতে চান, যারা মনে প্রাণে শিক্ষক হতে চান, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো, সিলেবাস সম্পর্কে কিছু বলবো, এবং একটা টপিকস থেকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না কাইন্ডলি একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো প্রথমে সিলেবাসের দিকে যাই। তার আগে আপনারা তো জানেন যে লিখিত পরীক্ষার ডেট হয়ে গিয়েছে, সম্ভবত 12 এবং 13 জুলাই। 12 জুলাই হচ্ছে স্কুলের পরীক্ষা সহকারী শিক্ষক, এবং 13 জুলাই প্রভাষক পদের পরীক্ষা। তো আশা করছি আপনারা যে যার অবস্থান থেকে প্রিপারেশন নিচ্ছেন, ভালো নম্বর অর্জন করে ভালো একটা প্রতিষ্ঠানে আপনার অবস্থানটাকে দৃঢ় করার জন্য আপনারা নিজেরা যথেষ্ট চেষ্টা করছেন। তো আমি শুধুমাত্র কিছু গাইডলাইন এবং আমার যে অভিজ্ঞতা আছে, কারণ আমি আপনারা প্রথম বলছিলাম যে কলেজে 2টি এবং স্কুলে 2টি নিবন্ধন আছে, এবং স্কুলে আমি জব করছি এবং কলেজের জন্য দেখতেছি। তো আপনাদের সামনে আমি প্রথমে সিলেবাস নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা আশা করি যে 2024 সালে NTRCA ওয়েবসাইটে যে সিলেবাসটা দিয়েছে, যেখানে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং ডেমনস্ট্রেটর প্রদর্শক পর্যায়ের সিলেবাস দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে 17তম নিবন্ধন থেকে স্কুলের যে কলেজের যে সিলেবাসটা আছে, এটা পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। 1 থেকে 16তম যে সিলেবাস টোটালি বাদ দিয়ে 17তম নিবন্ধন থেকে নতুন সিলেবাস দেওয়া হয়েছে। স্কুলের সিলেবাসটাও কিছু চেঞ্জ করা হয়েছে, যেখানে 50% বোটানি থেকে, 50% জুলজি থেকে সিলেবাস করা হয়েছে, এবং ডেমনস্ট্রেটর পর্যায়ে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা কিন্তু আগেরটাই রয়ে গেছে। যাই হোক, আমি এত কিছু কথা বাড়াতে যাচ্ছি না। আসলে কখন বিদ্যুৎ চলে যায় তাও বলা যাচ্ছে না। এখানে প্রচুর লোডশেডিং, সারাদিনে কয়েকবার বিদ্যুৎ চলে গেছে। তো আমি প্রথমে যে জিনিসটা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব, যে আপনারা প্রথমে 1 নাম্বার হচ্ছে আপনাদের কাজ, যে সিলেবাসটা আছে এই সিলেবাস টপিক অনুযায়ী সম্পূর্ণ করবেন। 1 নাম্বার পয়েন্ট যেটা আমি দিলাম, যে সিলেবাস টপিক অনুযায়ী, মানে সিলেবাসে যে টপিকগুলো আছে এটা বিস্তারিত ক্লিয়ারলি, যেহেতু আপনারা সবাই জীববিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড, তা আপনাদের তো সেই বাচ্চাদের মতো পড়তে হবে না। আপনারা শুধু রিভিশন দিবেন, দেখবেন যে আগের যে পড়ে আসছেন অনার্স মাস্টার্সে, এই পড়াগুলোই আপনার এখানেও আপনি পেয়ে থাকবেন লিখিততে। সেই কারণে আপনি প্রথমে সিলেবাস টপিক অনুযায়ী সম্পূর্ণ করবেন। 2 নাম্বার, বিগত সালের প্রশ্ন, বিগত নিবন্ধনের প্রশ্নের উত্তর সম্পূর্ণ করবেন।
2 নম্বর পয়েন্টে আমি রাখলাম যে বিগত নিবন্ধনে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করবেন। 3 নম্বর এইচএসসি বোটানি, যেহেতু আমি বোটানি থেকে পড়াচ্ছি তো এসএসসি বোটানি যে বইটা আছে এই বইয়ের টপিক এই সিলেবাস অনুযায়ী এসএসসি বোটানি বইয়ের টপিকগুলো সম্পূর্ণ করবেন। 4 নম্বর অনার্স ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার। এই অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ারে যতগুলো আপনি সিলেবাস অনুযায়ী বই পড়েছেন, যত কোর্স, যত মার্কেট ছিল, প্রত্যেকটা বই আপনার কাছে যদি থেকে থাকে এখান থেকে আপনি সিলেবাসের টপিক অনুযায়ী অধ্যায় এখান থেকে পড়বেন, যার ফলে আপনার জন্য সুবিধা হবে, কারণ এই পড়া বিষয়গুলো আপনি রিভিশন দিতে পারবেন। আর 5 নাম্বার বিষয় হচ্ছে যে পরীক্ষায় ভালো নম্বর অর্জন করার জন্য অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। কোনগুলো প্র্যাকটিস করবেন? এই যে উপরে যে 1 থেকে 4 পর্যন্ত আমি দিলাম, এইগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস যদি করতে পারেন, পরীক্ষায় খাতা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল অর্জন করবেন। ভালো নম্বর, ভালো মেরিট লিস্টের মাধ্যমে একটা ভালো প্রতিষ্ঠানে আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন, আমি এটা বিশ্বাস করি ইনশাল্লাহ। তো এই যে টপিকগুলো সিলেবাস তো আপনারা জানেন, আপনাদের কাছে আছে নিশ্চয়ই, যদি না থেকে থাকে আমি গ্রুপে শেয়ার করব আবার। তো 1 নম্বর হচ্ছে আপনি সিলেবাস টপিক অনুযায়ী সম্পূর্ণ করবেন। বিগত নিবন্ধনের প্রশ্নের যে উত্তরগুলো আছে এই প্রশ্নগুলো আপনার নিবন্ধন গাইড বই থাকতে পারে, বা আপনি যে কোনোভাবে হোক আপনি এই নিবন্ধনের প্রশ্নগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে এই প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবেন, এগুলো পড়বেন। এখান থেকে 50% প্রশ্ন এখান থেকে আসবে কমপক্ষে। পূর্বের নিবন্ধন থেকে বিগত নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে এখান থেকে 50% নম্বর আপনারা পেয়ে থাকবেন, কমন পেয়ে থাকবেন। এসএসসি বোটানি বই যেটা আছে, এসএসসি বোটানি বই থেকে আপনার সিলেবাস টপিক অনুযায়ী যে পড়াগুলো আছে এই টপিক অনুযায়ী এই পড়াগুলো সম্পূর্ণ করবেন। অনার্স ফার্স্ট ইয়ার থেকে আপনার ফাইনাল ইয়ার পর্যন্ত, চতুর্থ বর্ষ পর্যন্ত এই 4 বছরে যে বইগুলো পড়েছেন এই বইগুলো ভালোভাবে আবার রিভিশন দিবেন। কোনগুলো বিষয়? এই যে সিলেবাসের যে অংশগুলো আছে শুধুমাত্র ওই সিলেবাসের টপিক অনুযায়ী এই আপনার বইগুলো সম্পূর্ণ করবেন, তাহলে আপনারা ভালো ফলাফল অর্জন করতে পারবেন। সর্বশেষ হলো প্র্যাকটিস। আমরা জানি যে যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো ফলাফল অর্জন করবে, এই জন্য প্র্যাকটিসের বিকল্প নাই। পড়বেন প্লাস নিজে নিজে পরীক্ষা দিবেন, লিখবেন। এবং আমরা যেহেতু বায়োলজি ব্যাকগ্রাউন্ড, আমাদের অবশ্যই চিত্র ভালো হতে হবে। চিত্রে যদি আমরা ভালো করে আঁকতে পারি, চিহ্নিতকরণটা ভালো করে দেখাইতে পারি, অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল, ভালো মার্কস অর্জন করতে পারবেন। তো আমি এখন একটা টপিকে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকসটা হচ্ছে আজকে প্লান্ট ফিজিওলজি থেকে আপনাদের সামনে কিছু অংশ আমি উপস্থাপন করতে চাচ্ছি। আপনারা একটু দেখেন, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করবেন, যে অংশ থেকে কোনটা আপনারা বুঝেন না বা কোন অংশ আপনাদের জন্য আগামী ক্লাসে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, এই অনুযায়ী আমি আগামী ক্লাসটা করাবো। কিন্তু আজকে যেহেতু প্রথম ক্লাস, গতদিন ক্লাস শুরু করেও কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে ক্লাস করানো হয় নাই। তো আজকে ক্লাসে আমি প্লান্ট ফিজিওলজি থেকে আপনাদের কিছু পড়াতে যাচ্ছি। প্লান্ট ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিজ্ঞান, শারীরবিজ্ঞান। তো আমি উদ্ভিদ শারীরবিজ্ঞান বা প্লান্ট ফিজিওলজি থেকে আপনাদের সামনে কিছুটা আলোচনা করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা যা পড়ব, 1 নাম্বার হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কে জানব, এবং এটিপি প্লাস আর অন্যান্য যে জৈব মুদ্রাগুলো আছে, জৈব শক্তি মুদ্রা, এগুলো সম্পর্কে কিছু জানতে হবে। যেমন আমাদের প্রথমে আমরা এই এলিভারেশনগুলো জানবো যে এটিপি কি। তো এটিপির পুনরূপ কি আপনারা জানেন, এডিনোসাইন ট্রাইফসফেট, এডিনোসাইন ট্রাইফসফেট।
এটিপি, ট্রাই মানে কি 3, মানে এখানে 3টা ফসফেট আছে। তো এটিপি এর পুনরূপ এডিনোসাইন ট্রাইফসফেট। আমরা জানতে হবে এডিপির পুনরূপ। এডিপি কি? এডিনোসাইন ডাইফসফেট। এডিনোসাইন ডাইফসফেট, ডাই মানে কত? 2, ফসফেট আছে এখানে 2টি। তাহলে আবার জানতে হবে NADPH2 সম্পর্কে বা NADPH। তাহলে NADPH এর পুনরূপ কি? নিকোটিনামাইড এডিনোসাইন ডাই নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড ফসফেট, হাইড্রোজেন। তো এগুলো পুনরূপ সম্পর্কে আমাদের জানতে হবে। আরও যদি পুনরূপ থাকে বিস্তারিত পরে আবার আসতেছি। তো আসলে এই যে জৈব শক্তি মুদ্রা, এই শক্তি মুদ্রার মধ্যে এটিপি, এডিপি, এনএডিপি এগুলো আসলে চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরিলেশনের সময় আমাদের কাজে লাগবে, যার কারণে এই পুনরূপগুলো আমি লিখে দিলাম। বলা যায় না ক নাম্বার প্রশ্নে আপনাদের পুনরূপ লিখতে দিতে পারে যে এটিপির পুনরূপ কি বা এডিপির পুনরূপ কি, এনএডিপিএস এর পুনরূপ কি। যেহেতু এখন সিলেবাসটা পুরোটাই ভিন্ন, আগে বর্ণনামূলক প্রশ্ন বেশি আসতো, 10 নম্বর 20 নম্বর প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসতো, কিন্তু এখন সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে প্রশ্নগুলো এখন শর্ট টপিকের, ছোট ছোট প্রশ্ন বেশি করতেছে। সেখানে দেখা যাচ্ছে ক নম্বরে 1 মার্কসের প্রশ্ন, খ নম্বরে 2 বা 3, এরকম এভাবে গ নম্বরে 3, 4 এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। যার কারণে ছোট ছোট টপিকগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এই ছোট ছোট টপিকগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে অবশ্যই কি করতে পারবো, এখান থেকে ভালো ফলাফল অর্জন করতে পারবো। তো এখন দেখেন আমরা এখানের অংশে আমরা যেই অংশে যেতে যাচ্ছি সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। তো ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, তো এই ফটোফসফোরাইলেশন সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। তো ফটোফসফোরাইলেশন কি আগে জানতে হবে যে এটা কাকে বলে, ক নাম্বার প্রশ্ন। তো এখানে ক নাম্বারে আসতে পারে যে ফটোফসফোরাইলেশন কাকে বলে। তাহলে আমরা ফটোফসফোরাইলেশন কাকে বললে কি বলবো, আমি পুরোটা কিন্তু বর্ণনা লিখতেছি না, মুখে বলতেছি, প্লাস কিছু অংশ গুরুত্বপূর্ণ অংশগুলো শুধু বোর্ডে লাগবো, কারণ সবগুলো অংশ বোর্ডে লেখার মতো সময় বা অনেক সময় লাগবে, প্লাস বোর্ডে আমার ছোট বোর্ড জায়গা ধরবে না। তো ফটোফসফোরেশন কি? ফটোফসফোরেশন হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক অধ্যায়ে এডিপি এর সাথে যখন আমরা ইনঅর্গানিক ফসফেট, আইপি মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত করে দিব, তখন এখান থেকে একটা এটিপি তৈরি হবে। তাহলে এডিপির সাথে ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে একটা এটিপি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। তাহলে সালোক সংশ্লেষণ সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? সালোক সংশ্লেষণের আলোক অধ্যায়ে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট মানে আইপি যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আমি যেগুলো পড়াবো এগুলা শেষের দিকে নোট আকারে আপনাদের দিব গ্রুপে, আপনারা দেখে নেবেন। তো এখন দেখেন যে ফটোফসফোরাইলেশন এই প্রক্রিয়াটা কয়ভাবে ঘটে? এই প্রক্রিয়াটা 2 ভাগে ঘটে। একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর 2 নাম্বার হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা 2 ভাবে ঘটে থাকে। একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অচক্রীয় ফসফোরাইলেশন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার আসার সম্ভাবনা খুব বেশি। এই প্রশ্নগুলো ট্রিপল স্টার আমি দিতে পারি, কারণ এই প্রশ্ন যে কোনো একটা আসবে, চক্রীয় ফসফোরাইলেশন অথবা অচক্রীয় ফসফোরাইলেশন বর্ণনা চিত্রসহ, অথবা আসতে পারে চক্রীয় ফসফোরাইলেশন এবং অচক্রীয় ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য করুন। তো এই ধরনের প্রশ্ন হতে পারে। তো আমি আপনারা যেহেতু হয়তো পড়ে থাকছেন বা এখনো যারা পড়েন নাই তাদের জন্য দেখেন এই প্রক্রিয়া 2টা কিভাবে সংগঠিত হয়, আমি এই বিষয়গুলো আমি এখন একটু উপস্থাপন করতে যাচ্ছি। যে এই ফসফোরাইলেশন প্রক্রিয়ায় 1 নাম্বার চক্রীয় ফটোফসফোরাইলেশন। দেখেন চক্রীয় ফটোফসফোরাইলেশন, তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশনটা কাকে বলে সংজ্ঞা আগে জানতে হবে। এমন আছে সংজ্ঞাও দিতে পারে 1 নম্বরের জন্য। তো
সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ফটোফসফোরেশনটা কি হচ্ছে, যে ক্লোরোফিল অণু থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পুনরায় PS1 এ ফিরে আসার প্রক্রিয়াটার নাম হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এখানে শুধুমাত্র PS1 বলতে কি, পিগমেন্ট সিস্টেম 1, এটা কাজ করে থাকে। তাহলে PS1 থেকে ক্লোরোফিল অণু থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটি PS1 কর্তৃক বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে শক্তি হারিয়ে পুনরায় PS1 এ ফিরে আসার প্রক্রিয়াটার নাম হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। তো দেখেন এই পর্যায়টা আমরা ধাপে ধাপে এখন শিখব যে চক্রীয় ফটোফসফোরেশনটা কিভাবে সংঘটিত হয়। তাহলে প্রথমে PS1 মানে পিগমেন্ট সিস্টেম 1 কর্তৃক P700, এখান থেকে প্রথমে আলোক ফোটন কণা থেকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ফোটন কণা দেখেন 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ফোটন কণা এখান থেকে প্রথমে PS1 কর্তৃক গৃহীত হয়ে P700-তে স্থানান্তরিত হয়। অতঃপর এখান থেকে দুইটি উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কি করে, ফেরিডক্সিন FD, এর পুনরূপ হচ্ছে ফেরিডক্সিন, দুইটি উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন এই PS1 থেকে বেরিয়ে আসা উচ্চ শক্তি সম্পন্ন যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা FD মানে হচ্ছে ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়। এই ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হওয়ার পরে যেহেতু এখানে NADPH থাকে না, NADP না থাকার কারণে এটা এই ফেরিডক্সিন থেকে চলে যায় সাইটোক্রোম B6, এই ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটি চলে যায় সাইটোক্রোম B6-এ চলে যায় এবং চলে যাওয়ার পরে এখানে কিছু শক্তি হারায়। তো শক্তি হারানোর পরে যে এই হারানোর শক্তি ADP আর এই IP সাহায্যে একটা ATP তৈরি করে। মানে এখানে ইলেকট্রন স্থানান্তরের সময় কিছুটা শক্তি হারিয়ে যায়। এই হারানো শক্তিটা কি করে, ADP প্লাস IP এর সহযোগে ATP তৈরি করে। তো ATP তৈরি করার পরে এখানে ইলেকট্রনটা কোথায় যায়, FD থেকে সাইটোক্রোম B6-এ স্থানান্তরিত হয়। পরবর্তীতে সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F, এই সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F-এ এই ইলেকট্রনটা স্থানান্তরিত হয় এবং এখানেও কিছু শক্তি হারায় এবং হারানো শক্তির সাহায্যে তারা কি করে, ADP প্লাস IP এর সহযোগে ATP তৈরি করে। তাহলে দেখেন শক্তি কিন্তু দুই জায়গায় হারাইছে। এই ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6-এ যাওয়ার সময় এখানে শক্তি হারায় এবং হারানো শক্তি কি করে, ADP প্লাস IP সহযোগে ATP তৈরি করে, একটা ATP তৈরি করে এখানে। এরপরে যখন সাইটোক্রোম B6-এ ইলেকট্রন স্থানান্তরিত হয়, এই সাইটোক্রোম B6 থেকে যখন সাইটোক্রোম F-এ যায় তখনও এখানে কি হয়, এই শক্তি হারায় এবং হারানো শক্তি ADP এবং IP মানে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে ATP-তে রূপান্তরিত হয়। তাহলে এখানে কয়টা ATP পেলাম আমরা, এখানে FD থেকে সাইটোক্রোম B6-এ একটি এবং সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F-এ একটি। এখন এই হারানো শক্তির মাধ্যমে এখানে যে ATP তৈরি হয়, তারপরে এখান থেকে PC মানে প্লাস্টোসায়ানিন কর্তৃক এই ইলেকট্রনটা সাইটোক্রোম F থেকে PC মানে প্লাস্টোসায়ানিনে যায় এবং এরপরে নিস্তেজ হয়ে শক্তি হারিয়ে এই ইলেকট্রনটা আবার PS1-এ ফিরে আসে। এই কারণে একে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে দেখেন আমি কিন্তু বর্ণনাগুলো ধাপে ধাপে আগে বলছি যে সবগুলো লেখা সম্ভব না, বোর্ডে জায়গা কম এবং সময় অনেক লাগবে, যার কারণে আমি ধাপগুলো বুঝিয়ে দিচ্ছি। তো 1 নম্বর ধাপ কি হচ্ছে, যে প্রথমে সূর্যালোকে আলোক কণা থেকে যে ক্লোরোফিল অণু থেকে প্রথমে কি করে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা সূর্যালোক থেকে শোষিত হয় কার মাধ্যমে, PS1, এবং এটা কোথায় যায়, P700-তে স্থানান্তরিত হয়। পরবর্তীতে এখান থেকে যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন আছে দুইটা, এই ইলেকট্রন দুইটা উৎক্ষিপ্ত হয়ে কোথায় যায়, FD মানে ফেরিডক্সিনে যায়। এবং ফেরিডক্সিনে যাওয়ার পরে এখানে যেহেতু NADP থাকে না, এই NADP না থাকার কারণে এই ফেরিডক্সিন থেকে এই দুইটি ইলেকট্রন কি করে, সাইটোক্রোম B6-এ স্থানান্তরিত হয় এবং B6-এ স্থানান্তরিত হওয়ার সময় কি করে,
ইলেকট্রন শক্তি হারায়। এই হারানো শক্তির সাহায্যে কি করে, এডিপি আইপি এর সহযোগে এটিপি তৈরি করে। তাহলে ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম B6-এ যাওয়ার সময় এখানে একটা এটিপি তৈরি হয়। পরবর্তীতে সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রনটি সাইটোক্রোম F-এ স্থানান্তরিত হয়। তো এই সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F-এ যাওয়ার সময় এখানেও কি করে, ইলেকট্রন শক্তি হারায়। এই হারানো শক্তি দ্বারা এডিপি প্লাস আইপি এর সহযোগে আরেকটি এটিপি তৈরি করে। পরবর্তীতে সাইটোক্রোম F থেকে ইলেকট্রনটি শক্তি হারিয়ে আবার প্লাস্টোসায়ানিন পিসি, প্লাস্টোসায়ানিন সংক্ষেপে পিসি কর্তৃক গৃহীত হয়। পরবর্তীতে শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে এই ইলেকট্রন দুটি আবার PS1-এ ফিরে আসে। যেহেতু এই ইলেকট্রনটি ক্লোরোফিল অণু থেকে নির্গত হয়ে বিভিন্ন বাহকে বাহিত হয়ে পুনরায় PS1-এ ফিরে আসে, এই কারণে আমরা এই চক্রটাকে বলতে পারি কি, PS হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে আপনারা এটা পেন্সিলের সাহায্যে চিত্রটা আঁকবেন এবং নিচে চিত্রের নাম দিবেন। চিত্রের নাম হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আপনাদের বুঝতে মানে সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা কমেন্ট করে জানালে আমি হয়তো দেখব যে আসলে কোনো জায়গায় সমস্যা আছে কিনা, তাহলে ওই জায়গাগুলো থেকে আমি চেষ্টা করব। তো আসলে যেগুলো পড়াচ্ছি আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। আর যেহেতু আপনারা হয়তো পড়ছেন আগে এবং তো এগুলো আমরা এসএসসি এইচএসসি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল প্লাস অনার্স লেভেলে পড়েছি, যার কারণে এগুলো আমাদের কাছে তেমন কঠিন হওয়ার কিছু না। তারপরে শুধুমাত্র আপনাদের সামনে আসলাম একটু, যেহেতু প্রথম ক্লাস, জানি না আপনাদের কার কী সমস্যা, এই জন্য আমি আমার নিজের মতো করে একটা টপিক দিয়ে আজকে শুরু করলাম যে আজকে প্লান্ট ফিজিওলজি থেকে কিছু পড়াই। এবং প্লান্ট ফিজিওলজি যদি আরও কোনো সমস্যা থাকে, যেমন গ্লাইকোলাইসিস আছে, ক্যাম্প চক্র আছে, C3C4 চক্র আছে, এগুলো যদি কারো বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, বা অনেকগুলো পার্থক্য আছে সালোকসংশ্লেষণের সাথে শ্বসন, সবাত শোষণ, অবাত শোষণ, বিভিন্ন পার্থক্য, ফার্মেন্টেশন, গাজন, সবগুলোই আমি আপনাদের কার কী সমস্যা, যাদের যে বেশি সমস্যা অনুযায়ী আগামী ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে দেখেন, এর পরবর্তীতে আমরা অচক্রীয় ফটোফসফোরেশনের কাছে যাই। তাহলে চক্রীয় ফটোফসফোরেশন সম্পর্কে আশা করব যে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি চিত্রর সাহায্যে ধাপগুলো বলে বলে বুঝিয়ে দিয়েছি। যেহেতু জায়গা কম, আগেই বলছি যে বারবার লেখা সম্ভব না, এই কারণে আমি ধাপগুলো সিরিয়ালি বুঝিয়ে দিচ্ছি। এভাবে আপনারা লেখার প্রথমে কি করবেন, প্রথমে একটা দুইটা ধাপ লিখবেন, লেখে মাঝখানে চিত্র দিবেন এবং নিচের চিত্রের নাম লিখবেন এবং নিচের দিকে বাকি যেই ধাপগুলো আছে এগুলো লিখবেন। মানে এভাবে লিখবেন সবসময়, চিত্রটা মাঝখানে দিবেন, প্রথমে কিছু লিখবেন, শেষে বাকিটুকু লিখবেন, তাহলে এখান থেকে আপনারা ভালো নম্বর পাবেন আশা করি। তো আচ্ছা, আমরা এখন অচক্রীয় ফটোফসফোরেশনের দিকে যাই। তাহলে চক্রীয়তে দেখলাম যে কি PS1 শুধুমাত্র অংশগ্রহণ করে, কিন্তু অচক্রীয় ফটোফসফোরেশনের ক্ষেত্রে কিন্তু PS1 এবং PS2 দুটি অংশগ্রহণ করে। তাহলে আমরা এখন পড়ব অচক্রীয় ফটোফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। দেখেন, তাহলে আমরা আগে সংজ্ঞাটা জেনে নিই যে অচক্রীয় ফটোফসফোরেশন কি। তাহলে অচক্রীয় ফটোফসফোরেশন হচ্ছে যে ক্লোরোফিল অণু থেকে নির্গত ইলেকট্রনটি বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়, বাহিত হওয়ার পরে এটা কি করে, আপনার সাইটোক্রোম B6-এ স্থানান্তরিত হয় না, এটা NADP কর্তৃক এটা হচ্ছে কি হয়, NADP কর্তৃক আকৃষ্ট হয় এবং এই NADP কর্তৃক গৃহীত হওয়ার কারণে এই যে ইলেকট্রনটি আছে, এই ইলেকট্রনটি পরবর্তীতে আবার ক্লোরোফিল অণুতে ফিরে আসে না। এই যেহেতু ক্লোরোফিল অণুতে ইলেকট্রনটি মানে আগের অবস্থায় ফিরে আসে না, এই কারণে এই ফসফোরাইলেশনকে বলা হবে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে অচক্রীয় ফটোফসফোরাইলেশনের যে ধাপগুলো আছে আমরা এখন চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখেন, এখানে আমি আগেই বলছি যে এখানে পিগমেন্ট সিস্টেম 1, পিগমেন্ট সিস্টেম 2 দুইটাই কাজ করে। তাহলে এখানে প্রথমে পিগমেন্ট সিস্টেম 1, এই পিগমেন্ট সিস্টেম 1-এ P700 কর্তৃক এই আলোক রশ্মি থেকে 638 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, ক্লোরোফিল অণু থেকে 638 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের পিগমেন্ট সিস্টেম 1 কর্তৃক P700 এই একটা ইলেকট্রন গৃহীত হয়। এই একটা ইলেকট্রন পরবর্তীতে এখানে FD কর্তৃক, মানে ফেরিডক্সিন কর্তৃক উৎক্ষিপ্ত হয়। তো উৎক্ষিপ্ত হওয়ার পরে এই যে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হচ্ছে, একটা ইলেকট্রন, এই FD থেকে সরাসরি সাইটোক্রোম B6-এ স্থানান্তরিত হয় না, কারণ এখানে এই FD থেকে ইলেকট্রনটি
NADP, এই NADP কর্তৃক গৃহীত হয়। এই যেহেতু NADP কর্তৃক গৃহীত হয়, এই কারণে এই ইলেকট্রনটি কি হয় না, সাইটোক্রোম B6 এ স্থানান্তরিত হয় না। অতঃপর আরেকদিকে পিগমেন্ট সিস্টেম 2, এই পিগমেন্ট সিস্টেম 2টা কি করে, এখানে P700 কর্তৃক 600 কত জন্য 673 ন্যানোমিটার, 673 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক রশ্মি আছে, এই 673 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি থেকে সরাসরি এই এখানে প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হয়। PQ মানে হচ্ছে প্লাস্টোকুইনন, এখান থেকে একটা ইলেকট্রন এই প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হয়। গৃহীত হওয়ার পরে এই প্লাস্টোকুইননটা পরবর্তীতে এখান থেকে সাইটোক্রোম B6, এই সাইটোক্রোম B6 এ স্থানান্তরিত হয়। এই ইলেকট্রনটা যখন সাইটোক্রোম B6 এ স্থানান্তরিত হয়, এই সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রনটি আবার সাইটোক্রোম F, এই সাইটোক্রোম F এ স্থানান্তরিত হয় এবং এই জায়গায় কিছু শক্তি হারায়, এবং হারানো শক্তি দ্বারা এই ADP প্লাস IP এর সহযোগে ATP তৈরি করে। তাহলে দেখেন এখানে আমরা আগে দেখছি PS চক্রীয় ফটোফসফোরাইলেশনে 2টা ATP তৈরি করে, কিন্তু অচক্রীয় ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র এখানে একটা ATP তৈরি করে। এরপরে এই সাইটোক্রোম F প্লাস্টোসায়ানিন কর্তৃক গৃহীত হয়ে এটা কি হয়, পুনরায় PS1 এর দিকে চলে যায়। এখানে ইলেকট্রনটা কি হয়, PS1 এর দিকে চলে যায়। এবং দেখেন এই যে এখান থেকে যে একটা ইলেকট্রন হারাইলো, শক্তি হারাইলো, এই ইলেকট্রনটা সে কিভাবে ফিরে পায়, মাটি থেকে পানির অণু ভেঙে যায়। পানি ভেঙে যায় কার উপস্থিতিতে, ম্যাঙ্গানিজ এবং ক্লোরিনের উপস্থিতিতে, ম্যাঙ্গানিজ এবং ক্লোরিনের উপস্থিতিতে এই পানির অণুটা ভেঙে যায়। ভেঙে গিয়ে কি করে, এখানে 2টা প্রোটন, 2টা ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন তৈরি করে। তাহলে দেখেন এখানে যে ইলেকট্রন একটা হারাইছে PS2, এই হারানো ইলেকট্রনটি সে কোথা থেকে ফিরে পায়, এই যে পানির বিয়োজনের ফলে পানি ভেঙে যায় কার উপস্থিতিতে, ম্যাঙ্গানিজ প্লাস ক্লোরিন, এই দুইটা মৌলের উপস্থিতিতে এই পানির অণুটা ভেঙে যায়। পানির অণু ভেঙে গিয়ে 2টা হাইড্রোজেন আয়ন, 2টি ইলেকট্রন এবং এখানে কি করে, হাফ অণু অক্সিজেন তৈরি করে। এবং এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এটা পরিবেশে মিশে যায়। এই অক্সিজেনটা হচ্ছে এই যে বাইরের পরিবেশ, এই পরিবেশের মধ্যে এই অক্সিজেনটা গৃহীত হয়। আর এই যে প্রোটন যে আছে, এখান থেকে এই প্রোটনটা সরাসরি এখানে এই 2টা প্রোটন এবং এখানে NADPH, এখানে যে শক্তি আছে NADPH DPH এর সাথে গৃহীত হয়ে একসাথে এই 2টা মিলে NADPH2 তৈরি করে। এখান থেকে PS1 থেকে ইলেকট্রন এবং এই যে এখান থেকে পানির অণু থেকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 2টা NADPH এর সাথে NADPH2 তৈরি করে। তাহলে দেখেন এখানে তাহলে কি হচ্ছে, এই চিত্রটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। নিচের দিকে আমরা চিত্রের নাম লিখব, যে চিত্র অচক্রীয় ফটোফসফোরাইলেশন। দেখেন তাহলে আবার রিভিশনে যাই যে অচক্রীয় ফটোফসফোরেশন জিনিসটা কি। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা জানছি যে ক্লোরোফিল অণু থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটি NADPH কর্তৃক গৃহীত হয়, যার ফলে এটা তার পূর্বের অবস্থায় ফিরে আসে না। যেহেতু পূর্বের অবস্থায় ফিরে আসে না, এই কারণে আমরা এই অচক্রীয় ফটোফসফোরেশন বলছি একে। তাহলে এখানে কিভাবে অচক্রীয় ফটোফসফোরেশনটা কাজ করে, তাহলে প্রথমে ক্লোরোফিল অণু থেকে সর্বপ্রথম 638 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর কণা, 638 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক কণা গৃহীত হয়, PS কর্তৃক গৃহীত হয় এবং P700 থেকে এই একটা ইলেকট্রন নির্গত হয়। এই একটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে এটা FD কর্তৃক গৃহীত হয় এবং FD ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়, সংক্ষেপে FD। তো এই ফেরিডক্সিন থেকে যে ইলেকট্রনটি গৃহীত হয়, এই গৃহীত ইলেকট্রনটি পরবর্তীতে কি হয়, সাইটোক্রোম B6 এখানে থাকে না, যার ফলে এটা NADP কর্তৃক গৃহীত হয়, যার কারণে এটা এই ইলেকট্রনটা এই পর্যন্ত এসে আটকে থাকে। পরবর্তীতে পিগমেন্ট সিস্টেম 2, যেটা আলোক রশ্মি থেকে 673 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক কণা
এটা গৃহীত করে। গৃহীত হওয়ার পরে এখান থেকে একটা ইলেকট্রন নির্গত হয় এবং ইলেকট্রনটি প্লাস্টোকুইনন PQ প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হয়। গৃহীত হওয়ার পরে এখান থেকে ইলেকট্রনটি সাইটোক্রোম B6-এ যায়। B6-এ যাওয়ার ফলে এই সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রনটি আবার সাইটোক্রোম F-এ স্থানান্তরিত হয়। কারণ F-এ স্থানান্তরিত হওয়ার সময় এই ইলেকট্রনটি কিছুটা শক্তি হারায়। এই হারানোর শক্তির সাহায্যে ADP প্লাস IP এর সহযোগে ATP তৈরি করে। অতঃপর এই সাইটোক্রোম F থেকে ইলেকট্রনটি প্লাস্টোসায়ানিন PC প্লাস্টোসায়ানিন কর্তৃক ইলেকট্রনটি গৃহীত হয় এবং এই ইলেকট্রনটি পরবর্তীতে পিগমেন্ট সিস্টেম 1-এ চলে যায়। তাহলে যেহেতু এটা হচ্ছে তোমার আপনার ক্লোরোফিল অণু থেকে যাওয়ার পরে আবার পুনরায় তার কাছে ফিরে আসে না, এই কারণে এটাকে বলা হচ্ছে অচক্রীয়। এবং এই যে এখান থেকে পিগমেন্ট সিস্টেম 2 এখানে যে ইলেকট্রনটা হারাইলো, এই হারানো ইলেকট্রনটি পানির মাটিতে অবস্থিত পানি, এই পানির বিয়োজনের ফলে কি হয়, ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরিন আয়ন এই দুইটার উপস্থিতিতে পানির অণু ভেঙে যায়। ভেঙে গিয়ে 2টি প্রোটন 2টি ইলেকট্রন এবং অক্সিজেন হাফ অণু অক্সিজেন তৈরি করে। এই যে বিক্রিয়াটা একে বলা হয় ফটোলাইসিস, মানে পানির বিয়োজনকে বলা হচ্ছে ফটোলাইসিস বলা হয়। তো এখানে এই অক্সিজেন বাইরে নির্গত হয়, পরিবেশে নির্গত হয়ে যায় এবং এখান থেকে হাইড্রোজেন আয়ন এটা এই যে ফেরিডক্সিন কর্তৃক ইলেকট্রনটি যেটা নির্গত হয়েছে এই ইলেকট্রনের সাথে NADP-র সাথে বিক্রিয়া করে NADPH2 তৈরি করে। এইভাবে অচক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। যেহেতু ক্লোরোফিল অণুটি পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসে না, এই কারণে এটাকে বলা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। নিচে চিত্র নাম দিয়েছি, জায়গা কম এই কারণে হয়তো নিচে চলে গেছে। আপনারা এই চিত্র আঁকবেন এবং আমি যে ধাপগুলো বলছি এই ধাপে ধাপে বর্ণনা দিবেন, বর্ণনা দিয়ে নিচে চিত্র দিয়ে চিত্রের নিচে লিখে দিবেন অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আশা করি এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন আপনারা, হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন অথবা চক্রীয় ফটোফসফোরাইলেশন। আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য আমি আর লিখলাম না, আপনাদেরকে বলে দেই পার্থক্য কি। তাহলে 1 নাম্বার পার্থক্য, চক্রীয় ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে শুধুমাত্র PS1 অংশগ্রহণ করে, আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনে PS1 প্লাস PS2 উভয় অংশগ্রহণ করে। 2 নাম্বার, চক্রীয় ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে ক্লোরোফিল অণু থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটি বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে পুনরায় PS1-এ ফিরে আসে। কিন্তু অচক্রীয় ফটোফসফোরাইলেশনে কি হয় না, ক্লোরোফিল অণু থেকে বাহিত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটি NADP কর্তৃক গৃহীত হয়, যার কারণে এটা আর পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে না। 3 নাম্বার পার্থক্য হচ্ছে যে চক্রীয় ফটোফসফোরাইলেশনে 2টা ATP তৈরি হয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনে 1টা ATP তৈরি হয়। 3 নাম্বার পার্থক্য গেল। 4 নাম্বার পার্থক্য আমরা লিখতে পারি যে অচক্রীয় ফটোফসফোরাইলেশনে পানির প্রয়োজন হয়। আমরা যেহেতু আগে চক্রীয় বলছি, তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশনে পানির প্রয়োজন হয় না, আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনে পানির প্রয়োজন হয়। এবং চক্রীয় ফটোফসফোরাইলেশনে ফটোলাইসিস বিক্রিয়া ঘটে অচক্রীয় ফটোফসফোরাইলেশনে, কিন্তু চক্রীয় ফটোফসফোরাইলেশনে এই ফটোলাইসিস বিক্রিয়াটা ঘটে না। তাহলে এই 5টা পার্থক্য আমরা দিতে পারি। আশা করি আজকের যে টপিক, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, হ্যাঁ ক্লাস দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আগামী দিন আপনাদের কার কী সমস্যা আছে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট অনুযায়ী আমি আগামী ক্লাসের টপিক, এই অধ্যায়ে যদি কার কোনো সমস্যা থাকে প্ল্যান্ট ফিজিওলজিতে, যদি এই প্ল্যান্ট ফিজিওলজির যেটু অংশ পড়াইলাম যে ফটোফসফোরাইলেশন কাকে বলে, চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি, চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের চিত্রসহ ধাপ বর্ণনা, তারপরে চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য, এই যে টপিকসগুলো আমি পড়াইলাম, ইনশাল্লাহ এখান থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আপনারা কমন পাবেন। আপনারা ভালোভাবে পড়বেন। আর এই অধ্যায়ে আরও যে টপিকগুলো আছে, আপনাদের যদি কারো সমস্যা থাকে এই টপিকগুলো আমি আগামী ক্লাসে নেওয়ার চেষ্টা করব এবং আগামী ক্লাস যেদিন নেব আসলে জানাই দেব। আগে আপনাদের বলছি যে বিদ্যুতের সমস্যা, আবহাওয়া ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ আজকে ক্লাসটা নিতে পারছি। হ্যাঁ, তো আবহাওয়া যদি ভালো থাকে আমি ক্লাস কন্টিনিউ করব। যেহেতু আমিও একটা জব করি, আমি যেহেতু প্রতিষ্ঠানে আছি, সেহেতু সারাদিন স্কুলে ক্লাস করাইতে হয়, প্লাস সকালে কিছু টিউশনি আছে, রাতে আছে। তো এগুলো করার পরেও আমি চেষ্টা করব আপনাদের সামনে, যেহেতু আপনাদের পরীক্ষার সামনে কিছু যাতে আপনাদেরকে তুলে ধরতে পারি, আপনাদের কিছুটা সহায়তা করতে পারি, কিছু উপকার করতে পারি, দিক নির্দেশনা দিতে পারি। আপনারা দোয়া করবেন আমি যেন আরও ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনাদের কি কি সমস্যা
আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি কমেন্ট দেখে আগামী ক্লাসে আপনাদের জন্য ক্লাস টপিক ঠিক করে আপনি ক্লাস করাবো। এবং আপনাদের বারবার বলছি আপনারা সিলেবাসটা ফলো করবেন। কোথা থেকে আসবে না আসবে, যেহেতু সিলেবাস আপনার মেইন, আপনার আগের সিলেবাস অন্য ছিল, ভিন্ন ছিল, আগের সিলেবাস থেকে লাভ নেই। তো আপনার বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসের টপিক অনুযায়ী আপনি অধ্যায়গুলো পড়বেন এবং অধ্যায় থেকে আপনার এই টপিক অনুযায়ী যদি আপনি কমপ্লিট করতে পারেন এবং যে বইগুলো রেফারেন্স দিলাম এই বইগুলো থেকে যদি আপনারা পড়েন ইনশাল্লাহ, এবং অনার্সের বইগুলো থেকে দেখবেন, যাতে করে আপনাদের সুবিধা হবে, যেহেতু আপনারা পড়ছেন তো এখান থেকে টপিকগুলো দেখলে সুবিধা হবে। তো আপনাদের কে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।